মীরা হাঁপ ছেড়ে বাঁচল। আশিক কথাটা বলায় রাসেলের সঙ্গে যেতে ওর ভীষণ অস্বস্তি হতো। আশিক সিগারেট হাত বদল করে বলল, মারুফ, তোরা দেখে শুনে আরেকটা ডেট ঠিক কর। চলো মীরা। মীরা স্লথ পায়ে আগালো। ওর অবস্থা বুঝতে পেরে একটা রিক্সা নিয়ে নিল আশিক। টিএসসি থেকে রোকিয়া হল যেতে 2 মিনিটও লাগার কথা নয়, তবু রিক্সা ধীর গতিতে আগাচ্ছে। বয়স্ক রিক্সা চালক বলে আশিক আর কিছু বলল না। রোকিয়া হল পার হওয়ার পর রিক্সা চালক জানতে চাইল কোন দিকে যাবে। আশিক কিছু বলার আগেই মীরা হুট করে বলল, ডান দিকে যান। আশিক আর কিচ্ছু বলল না। ডান দিকে ফুলার রোড, আলো আঁধারির মধ্য দিয়ে রিক্সা এগিয়ে যাচ্ছে। দুজনের কেউই কোনো কথা বলছে না। আশিকের ভীষণ সিগারেট খেতে ইচ্ছে করছে, কিন্তু মীরা বসেছে ওর বাম পাশে। পকেট থেকে সিগারেট বের করতে গেলে অহেতুক গায়ে হাত লাগবে। আশিক সেটা চাইছে না। রিক্সা যখন প্রায় ফুলার রোডের শেষ মাথায়, মীরা হঠাৎ করে বলল, আপনার কি সিগারেট খেতে ইচ্ছে করছে? আপনি খেতে পারেন, আমি কিছু মনে করব না। আশিক একটু চমকালো। পর মুহূর্তেই মনে হলো হয়তো শুভর সঙ্গে এমনভাবে রিক্সা করে যাওয়ার সময় এমনটা হয়, কিন্তু শুভ তো সিগারেট খায় না। যাই হোক, এত কিছু ভাবার সময় নেই। আশিক সাবধানে পকেট থেকে সিগারেট বের করে ধরালো। রিক্সা ততক্ষণে চানখার পুলে উঠেছে। চা খাবি মীরা? এখনো পুরনো ঢাকায় একটা বিখ্যাত চায়ের জায়গা আছে, আমরা মাঝে মাঝে যাই। চলেন যাই। আশিক রিক্সাওয়ালাকে বলল, মামা, আগামাসি লেন দিয়া যান। চায়ের দোকানের সামনে এসে মীরা অবাক হয়ে গেল। ছোট একটা দোকান, কিন্তু তার সামনে এত ভিড়। এই এত রাতের বেলায়ও লোকজন এত চা খায়। আশিক নামলো না, চা আর পুরি নিয়ে নিল। তারপর রিক্সা ঘোরাতে বলল। পথে টুকটাক কথা হলো, আহামরি কিছু না, তবু মীরার খুব ভালো লাগলো। মনের মধ্যে যে মেঘটা জমেছিল সেটা কেটে গেল। আসলে এটার খুব দরকার ছিল। কি অদ্ভুত, এই জিনিসটা তো শুভও করতে পারতো। মীরাকে নামানোর আগে আশিক খুব অদ্ভুত একটা কথা বলল। খুব আস্তে আস্তে বলল, শুভর উপর রাগ করো না মীরা, ও একটু নরম টাইপের ছেলে, এইসব ভায়োলেন্স ঠিক নিতে পারে না। মীরার ভীষণ হাসি পেল। আশিক ভাই শুভকে ডিফেন্ড করছে। আশ্চর্য তো। বাথরুমে থেকে বের হয়ে মীরা দেখলো সবাই ঘুমিয়ে পড়েছে। রুমের লাইট নেভানো। কাউকে বিরক্ত না করে গায়ে একটা মেয়ে সোয়েটার চাপিয়ে বারান্দায় চলে গেল ও। এখন একটু শীত পড়েছে। ভেজা চুলটা মুছে বারান্দার রেলিংয়ে তোয়ালেটা মেলতে মেলতে বাইরের দিকে তাকালো মীরা। আজ কুয়াশা নেই, আকাশ বেশ পরিষ্কার। মীরা বারান্দায় মোড়ায় বসলো চুল ছড়িয়ে। ফেসবুক ওপেন করে আশিকের প্রোফাইলে ঢুকলো। এই তো প্রোফাইলেই পেজের লিংক দেওয়া। আগে কখনো দেখা হয়নি তো। পেজে ঢুকে আশ্চর্য হয়ে গেল, এত কবিতা, অথচ আগে দেখেনি। শেষ কবিতাটা পোস্ট করা হয়েছে 3 দিন আগে। তোমাকে দেখেছি পৌষের রাতে, আধো আলো আধো ছায়াতে, জানি না কে তুমি, তবুও মোহিত করেছ তোমার মায়াতে। রাত ভোর হয়, আবার রাতের পোশাকে আধার নামে, তোমাকে দেখার বাসনা লুকায় হৃদয়ের নীল খামে। মরা মুগ্ধ হয়ে যায় কবিতা পড়ে, আনমনে ভাবে কি সৌভাগ্যবতী হবে সেই মেয়েটা যাকে আশিক ভাই ভালোবাসবে। আশিক বাড়ি ফিরেই বুঝলো বাড়ির পরিবেশ ঠিক স্বাভাবিক নেই। আরিফ সাহেব হলরুমে পায়চারি করছেন। আফসিন মুখ ভোতা করে ডাইনিং টেবিলে বসে আছে। বাবার মুখ দেখেই বোঝা যাচ্ছে দীর্ঘ বক্তৃতার প্রস্তুতি নিয়ে রেখেছেন। আশিক এক পলকে সবার দিকে দৃষ্টি বুলিয়ে সিঁড়ির দিকে পা বাড়ালো। আরিফ সাহেব পেছন থেকেই ডাক দিলেন, কোথায় যাচ্ছ? আশিক জবাব দিল না, তবে থমকে পেছন ফিরে তাকালো। আরিফ সাহেব কথা শুরু করলেন, এটাই শুধু বাকি ছিল? মদ গাঁজা তো খেতেই, এখন মারামারিও শুরু করেছে। তুমি জানো যার গায়ে হাত দিয়েছে সে কে? না, জানি না, জানার প্রয়োজন বোধ করি না। তা করবে কেন? যে ছেলের গায়ে তুমি হাত দিয়েছো তার বাবা একজন প্রতিমন্ত্রী, এ খবর জানা আছে তোমার? প্রতিমন্ত্রীর ছেলে ভালো হলেই কি সে মেয়েদের সাথে অসভ্যতামি করার লাইসেন্স পেয়ে যায়? আরিফ সাহেব একটু থমকালেন। বিষয় তাহলে এই, তবে দমলেন না, বললেন, ঠিক আছে, মানলাম সে ছেলে অসভ্য আচরণ করেছে, কুকুরের কাজ কুকুর করেছে, তাই বলে তুমি কুকুরের পায়ে কামড়াবে? এই প্রবাদ কি তুমি শোনোনি? আমি এই প্রবাদ শুনেছি, কিন্তু আপনি মনে হয় ওই প্রবাদটা শোনেননি যে যেমন কুকুর তেমন মুগুর। আমি কুকুরের পায়ে কামড় দিই না, কিন্তু মুগুর দিয়ে পিটিয়ে কুকুর শায়েস্তা করতে জানি। আরিফ সাহেব তাকিয়ে আছেন। তার রাগ হওয়া উচিত, ছেলে মুখে মুখে তর্ক করছে, অপমানিত বোধ করা উচিত, তিনি তর্কে হেরে গেছেন। কিন্তু তার মধ্যে রাগ অপমানবোধ কিছুই হচ্ছে না।
বরং ছেলের যুক্তি শুনে তিনি মুগ্ধ হয়ে গেলেন। এই ছেলে কি বুঝে সাহিত্য নিয়ে পড়ে আছে? তার তো উচিত ছিল ওকালতি পড়া। প্রতিপক্ষের উকিলকে ধরাশয়ী করে দেবার জন্য ওর উপস্থিতি বুদ্ধিই যথেষ্ট। তবে ছেলেটার মাথা গরম, এই নিয়ে একদিন ওর সঙ্গে বসতে হবে। আরিফ সাহেব আর একটা কথাও বললেন না, ধীরে ধীরে টেলিফোনের দিকে এগিয়ে গেলেন। ছেলেকে তিনি খুব ভালো করেই চেনেন। আশিক মিথ্যে বলে না। ছোটবেলায় অনেক অপকর্ম করেছে, স্কুলে ভাঙচুর মারামারি করে এসেছে, ঘাড়তেরামি করে সত্য কথা বলেছে এবং বাড়িতেও মার খেয়েছে, তবু মিথ্যে বলেনি। এই শিক্ষা সে পেয়েছে তার মায়ের কাছ থেকে। আসিয়াও এমনই ছিল, অপমান সহ্য করত, একটু কটু কথা শুনতো, তবু মিথ্যে বলতো না। আরিফ সাহেব টেলিফোন তুলে ডায়াল করলেন। আফসিন ডাইনিং টেবিল থেকে উঠে এসে ভাইয়ের পাশে দাঁড়িয়েছে। ওর খুব ভয় করছে বাবাকে পুলিশে ফোন করেছে। আরিফ সাহেব ফোন কানে ঠেকিয়ে আছেন, অপর পাশে রিং বাজছে। একটা ভারী কণ্ঠস্বর টেলিফোন তুলে হ্যালো বলতেই আরিফ সাহেব শীতল গলায় বললেন, আপনার ছেলেকে শিখিয়ে দেবেন কি করে মেয়েদের সঙ্গে বিহেভ করতে হয়। যদি না পারেন তো আমার কাছে পাঠিয়ে দেবেন। অপর পাশের কথা শোনা যাচ্ছে না। আফসিন চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আরিফ সাহেব আরো ঠান্ডা গলায় বললেন, অবশ্যই। আর একটা কথা, যদি আমার ছেলের গায়ে একটা আচরও লাগে তাহলে মনে রাখবেন আপনার ইনকাম ট্যাক্সের কেসটা কিন্তু এখন আমার হাতেই আছে। আপনি আমার পুরনো ক্লায়েন্ট, তাই ভালোভাবে বললাম। আফসিন খুশিতে ভাইকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। আরিফ সাহেব টেলিফোন রেখে হাঁক দিলেন। রোজিনা। রোজিনা এতক্ষণ ভয়ে রান্নাঘরের ভিতর ঘাপটি মেরে বসেছিল। ডাক শুনে ওকে দিয়ে পড়ল, টেবিলে ভাত দে, আমরা আজকে একসঙ্গে খেতে বসবো। ক্যাফেটেরিয়ায় ঢুকে মিরাজ চমকে গেল। আজ শুক্রবার দুপুরবেলা আশিক ফোন করে জানিয়েছে নেক্সট প্রোগ্রামের মিটিং আছে, 4টের সময় চলে আসতে। কিন্তু এখানে আশিকের সঙ্গে শুভও থাকবে, এটাও আশা করেনি। সেদিনের পর শুভর সঙ্গে আর যোগাযোগ করেনি মীরা। অদ্ভুত ব্যাপার হচ্ছে, শুভ নিজেও যোগাযোগের চেষ্টা করেনি। এবং তার চাইতেও অদ্ভুত ব্যাপার এজন্য যে মীরার খুব মন খারাপ লাগছে তাও নয়, শুভর কাছ থেকে এরকম ব্যবহারই কাম্য। মীরা জানে ওর সমস্যাটা কোথায়। শুভ এক ধরনের কমপ্লেক্সে ভুগছে। যে প্রতিবাদটা ওর করা উচিত ছিল সেটা অন্য একজন করেছে, শুভ সেটা নিতে পারছে না। মীরা কখনোই চায়নি যে শুভ ওই ছেলেগুলোর সঙ্গে মারামারি করুক কিংবা কোনো ধরনের প্রতিবাদ করুক। শুধু চেয়েছিল শুভ একটু ওর পাশে থাকুক, ওর মানসিক অবস্থাটা বোঝার চেষ্টা করুক। কিন্তু শুভ সেটা করেনি, চোরের মতো পালিয়ে গেছে। আর এখন অকারণে নিজেকে আশিকের সঙ্গে তুলনা করছে। মীরা জানে আশিক যেটা করেছে সেটা ওর স্বভাবগত কারণেই করেছে। মীরার জায়গায় অন্য কেউ থাকলেও হয়তো তাই করত। গেটে দাঁড়িয়ে একবার ভাবলো চলে যাবে, কিন্তু ততক্ষণ আশিক দেখে ফেলেছে। হাত নাড়িয়ে বলল, মীরা এই দিকে এসো। মীরা গুটি গুটি পায়ে এগিয়ে গেল। আশিক কোনো রকম ভূমিকা না করেই বলল, মীরা, শুভ, সেদিন আমার একটা ভুলের কারণে তোমরা এভাবে অভিমান করে দূরে সরে থাকলে আমার খুব খারাপ লাগবে। মীরার একবার বলতে ইচ্ছে হলো আপনি কোনো ভুল করেননি, তবে কি একটা ভেবে ও কিছু বলল না। আশিক আবারও বলল, নাও এবার ভাব করে নাও। মীরা ভাবলেশহীন গলায় বলল, আমাদের মধ্যে তো ঝগড়া হয়নি আশিক ভাই, যে ভাব করব। শুভ কিছু বলছে না, মাথা নিচু করে আছে। আশিক উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, ঠিক আছে, তোমরা কথা বলো, আমি যাচ্ছি। আশিক গেটের কাছে যেয়ে একবার পেছন ফিরে তাকিয়ে হাসলো আপন মনে। এতদিন ধরে একটা অপরাধ বোধ মনের মধ্যে খচখচ করছিল। যাক, আজ সেটা দূর হলো। আশিক চলে যাবার পর মীরা আর শুভও বসলো না ওখানে। শুভ যেটা কখনোই করে না সেটাই করলো। মীরাকে নিয়ে একটা শপিং কমপ্লেক্সে চলে গেল। তারপর ওর আপত্তি সত্ত্বেও বেশ দামি একটা কাপড় কিনে দিল, সঙ্গে কিছু কসমেটিক্স। মীরা শুরুতে মানা করেছিল, কিন্তু পরবর্তীতে ওর ভালোই লাগলো। শুভ সাধারণত ওর জন্য কোনো উপহার কেনে না। শুভ ওকে সরি বলেছে সেদিন ওর খুব খারাপ লাগছিল, কি করবে বুঝতে পারছিল না, তাই সেভাবে চলে গেছিল। মীরা কোনো জবাব দেয়নি। আশ্চর্যজনকভাবে শুভর প্রতি ওর প্রত্যাশা দিন দিন কমে যাচ্ছে। আজকাল একটা অদৃশ্য দূরত্ব টের পায় দুজনের মাঝে। কি করলে কি উপায়ে এই দূরত্ব অতিক্রম করা যায় মীরা ভেবে পায় না।
আর শুভর বোধহয় ভাবার সময়ই নেই। জানুয়ারি প্রায় শেষ, সামনেই বইমেলা শুরু হবে। আশিকের খুব ইচ্ছে ছিল এই বইমেলায় ওর একটা বই বের করার, কিন্তু গুছিয়ে উঠতে পারেনি। তাছাড়া ফাইনাল পরীক্ষার আর বেশি বাকি নেই, তাই এখন এসবে বিশেষ একটা মনোযোগ দিতে চাইছে না। আগামী বইমেলার আগেই অনার্স ফাইনাল শেষ হয়ে যাবে, তখন ধীরে সুস্থে বই বের করলেই ভালো। আপাতত 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠানে ফোকাস করতে হবে। আগের অনুষ্ঠান ভালো হওয়াতে শিক্ষকদের প্রত্যাশা বেড়ে গেছে, এটা একটা বাড়তি চাপ। এবারের অনুষ্ঠান আরো ভালো করতে হবে। আশিক টেক্সট করে গ্রুপ মেম্বারদের জানিয়ে দিল সোমবার বিকাল 5টায় মিটিং, সবাইকে টিএসসিতে উপস্থিত থাকতে। সবার দায়িত্ব প্রাথমিকভাবে বুঝিয়ে দেওয়া হলো। যেহেতু স্টেজের ব্যাপারটা আগে ফাইনাল করতে হবে, কাজেই পরের দিন মীরার সঙ্গে বসতে হবে। আশিক টেক্সট করে জানিয়েছে বিকেল 5টায় লাইব্রেরিতে আসতে। মীরা লাইব্রেরি পৌঁছে দেখলো আশিক আগেই চলে এসেছে। মীরাকে বলেছিল স্টেজের একটা রাফ স্ট্রাকচার তৈরি করে নিয়ে আসতে। মীরা 3টে ডিজাইন করেছে। এই সপ্তাহে ওর ল্যাব না থাকায় বেশ কিছুটা সময় পেয়েছে। ডিজাইনগুলো মাথাতেই ছিল, শুধু কাগজে নামিয়ে নিয়েছে। আশিক ডিজাইনগুলো দেখে মুগ্ধ হলো। 3টেই খুব ভালো হয়েছে। এখন দেখতে হবে কোনটাতে খরচ কম এবং অনুষ্ঠানের থিমের সঙ্গে যায়। আশিক বলল, আমি সিডিটা একটু শহীদ মিনার আদলে করতে চাচ্ছি। করা যাবে। কতগুলো স্টেপ করতে চাচ্ছেন? এই ধরো 10টা থেকে 12টা। আচ্ছা, এটা করলে অডিয়েন্স একটু পিছিয়ে দিতে হবে। সেক্ষেত্রে স্টেজের ব্যাকগ্রাউন্ড স্বাভাবিকের চাইতে একটু বড় করলে ভালো। আচ্ছা। আমি এর আগে 2বার সিঁড়ি নিয়ে কাজ করেছি, আমার কাছে ছবি আছে, আপনাকে দেখাচ্ছি। একটা গায়ে হলুদের আর অন্যটা একটা কালচারাল প্রোগ্রামের। মীরা মোবাইল বের করে ছবি দেখালো। আশিক ছবিগুলো দেখলো। বেশ সুন্দর কাজ। গায়ে হলুদের সিঁড়িটা বেশ সুন্দর হয়েছে, কলস দিয়ে করা হয়েছে, তার উপরে আলপনা আঁকা। এটা তোমার করা? জি। তোমার কাজ তো খুব ভালো। তুমি কি আরো কোনো ক্রিয়েটিভ ওয়ার্কের সঙ্গে জড়িত? মীরা একটু আরক্ত হলো, লজ্জিত কণ্ঠে পড়ল, আমি হ্যান্ডমেড জুয়েলারি বানাই। সিডি দেখানোর সময় যে জুয়েলারির ছবিগুলো দেখলাম সেগুলি তোমার করা? জি। তোমার কাজ তো বেশ প্রফেশনাল। কোন দোকানে দিচ্ছ? এখনো কোথাও দেইনি। তাহলে সেল করো কি করে? ফেসবুক পেজে? না, আমার ফেসবুক পেজ নেই, মানে এখনো ওপেন করা হয়নি। বলো কি, কতদিন ধরে কাজ করছো? অনেক দিন, প্রায় বছর 2। আর এখনো ফেসবুক পেজ ওপেন করোনি? আসলে ঠিক জানি না কিভাবে করতে হয়। আশিক বেশ অবাক হলো। মেয়েটা এতদিন ধরে এত সুন্দর কাজ করছে, আশ্চর্য। শুভকে বললে তো এটা খুব সহজেই হয়ে যেত। আশিক এই প্রসঙ্গে আর কিছু জিজ্ঞেস করলো না, বলল, আমি তোমাকে একটা ফেসবুক পেজ ওপেন করতে সাহায্য করতে পারি। সত্যি? মীরা ঝলমলে কণ্ঠে বলল, তুমি চাইলে এখনই করে দিতে পারি। এখনই? আপনার সমস্যা হবে না তো? আরে ধুর, এটা তো 10 মিনিটের কাজ। লাইব্রেরিতে বসাই সুবিধে হয়েছে, কম্পিউটার হাতের কাছেই ছিল। আশিক মীরাকে একটা ফেসবুক পেজ ওপেন করে দিল। তারপর খুব ভালো করে বুঝিয়ে দিল কি করে কি করতে হবে, কেমন করে প্রোডাক্টের ছবি আপলোড করবে, কি করে ফলোয়ার বাড়াতে হবে, ফেসবুক লাইভ করতে হবে, ইত্যাদি ইত্যাদি। সবশেষে বলল, তুমি একটা কাজ করো, সামনে একটা ইভেন্টকে বেস করে কিছু প্রোডাক্টসের ছবি আপলোড করে দাও। মীরা উৎসাহিত বোধ করছে। এভাবে এখনো এগুলো নিয়ে কারোর সঙ্গে আলোচনা করা হয়নি। খুশি খুশি গলায় বলল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ওপর কিছু কাজ করা আছে। 21শে ফেব্রুয়ারি বেজ করে করব। সেটা করতেই পারো, তবে আমি বলবো তার আগে আছে ভ্যালেন্টাইন্স ডে। এর উপর বেস করে করলে বেশ কিছু অর্ডার পাওয়ার সম্ভাবনা আছে। মীরা আশ্চর্য হয়ে গেল। এটা তো ভেবেই দেখেনি। কাজ শেষ করে বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে গেল। আশিক মীরাকে হল অবধি নামিয়ে দিল। নতুন পেজের আনন্দে মীরা খুব এক্সাইটেড ছিল। সারা পথ বক বক করলো। ওকে বাচ্চাদের মতন খুশি হচ্ছে দেখে ভালো লাগলো আশিকের। গত কয়েকটা দিন খুব মন খারাপ করেছিল মেয়েটা। মীরাকে নামিয়ে আশিক রিক্সা ছেড়ে দিল। মীরা হলের ভেতর ঢোকার আগে দেখলো আশিক সিগারেট ধরিয়েছে। গেটের উল্টো দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। মীরা আবার ফিরে এসে বলল, আপনি কি কারোর জন্য অপেক্ষা করছেন? আশিক চমকে তাকালো। তারপর একটু অপ্রস্তুত ভঙ্গিতে বলল, কই না তো।
মীরা আর কিছু বলল না, বিদায় নিয়ে চলে গেল। রুমে ঢুকে প্রথমেই ও নিজের ফেসবুক পেজে গেল। এখনো কোনো ফলোয়ার নেই, ছবিগুলো দ্রুতই আপলোড করে ফেলতে হবে। এক ফাঁকে মীরা একবার আশিকের পেজ থেকেও ঘুরে এলো। এইমাত্র একটা কবিতা আপলোড করা হয়েছে। আবার একদিন ঠিকই দেখা হয়ে যাবে, কখনো কোথাও। 5 বছর, 10 বছর, 50 বছর কিংবা শতাব্দী পেরিয়ে একদিন কোথাও দেখা হবে। একদিন আবার ঠিকই দেখা হয়ে যাবে। না জানুক অন্যেরা সে কথা, আমি জানি। কবিতাটা পড়ে একটু অদ্ভুত লাগলো মীরার। আশিক ভাই কি তাহলে কারোর জন্য অপেক্ষা করে? আজ মীরার মনটা খুব ভালো। ওর ফেসবুক পেজ থেকে প্রথম অর্ডার কনফার্ম হয়েছে। গোলাপি আর সিলভারের কম্বিনেশনে একটা সেট তৈরি করেছিল। কিছুক্ষণ আগে একজন অর্ডার কনফার্ম করেছে। মীরা খুব অপেক্ষায় ছিল, তবে এত তাড়াতাড়ি কনফার্ম হবে ভাবতেও পারেনি। ওরা ক্যাশ অন ডেলিভারি চাইছে। মীরা রিকোয়েস্ট করেছে কোথাও থেকে পিক করতে। অনেক আলাপ আলোচনার পর ঠিক হলো রাইফেল স্কোয়ার থেকে পিক করবে 5টার সময়। মীরা ঘড়ি দেখলো, 1:45 বাজে। আজকে ল্যাব নেই, লাস্ট ক্লাসটাও ক্যান্সেল হয়েছে। তাড়াতাড়ি হলে গিয়ে একটু গুছিয়ে বেরোতে হবে, সুন্দর করে প্যাকেট করতে হবে। এটা ওর প্রথম অর্ডার, এর উপর অনেক কিছু নির্ভর করছে। মীরা ঠিক করলো আজকে আর বাস ধরবে না, রিক্সা নিয়ে হলে চলে যাবে। বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে গেটের দিকে যাচ্ছিল, সেই সময়ই মেসেজ এলো। শুভ মেসেজ করেছে, লিখেছে জরুরি কথা আছে, আজকে একসঙ্গে বসবে, একটু থাকবে। মীরা ফিরে এসে লাইব্রেরির সামনে বসলো। প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, শুভর কোনো খবর নেই। মীরা আস্তে আস্তে হেঁটে 4th ইয়ারের রুমের কাছে গেল। শুভ অন্য কয়েকটা ছেলের সঙ্গে গল্প করছে। দরজা ঠেলে রুমে ঢুকতেই চোখাচোখি হলো। মীরা আর একটা কথাও বলল না, উল্টো দিকে ফিরে হাঁটা ধরল। করিডোরে এসে টের পেল শুভ ওর পেছন পেছন আসছে। তাড়াতাড়ি দৌড়ে এসে ওর হাত ধরে বলল, কি হলো, চলে যাচ্ছ কেন? আমরা আরো আগেই যাবার কথা ছিল, তুমি থাকতে বললে তাই অনেকক্ষণ বসেছিলাম। এমন কি মহা জরুরি কাজ তোমার? একটু অপেক্ষা করতে পারো না? মীরা কঠিন কিছু বলতে গিয়েও থেমে গেল। আজকে একটা ভালো দিন, শুধু শুধু মেজাজ খারাপ করতে চাইছে না ও। হাত ছাড়িয়ে নিয়ে বলল, আমি বরং চলে যাচ্ছি, তুমি তোমার জরুরি কাজটা শেষ করো। শুভ হাল ছেড়ে দিল, বলল, আচ্ছা সরি, আসলে একটা জরুরি বিষয় নিয়ে কথা বলছিলাম। তাহলে বলো না, তোমার জরুরি কাজ শেষ হলে আমাকে ফোন দিও, আমি হলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, শোনো, কথা শেষ, চলো কোথাও বসি, লাঞ্চ করি। আমি এখন কোথাও যাব না, তোমার কিছু বলার থাকলে এখানেই বলো। কেন, সমস্যা কি? আমাকে 5টায় এক জায়গায় যেতে হবে। কোথায়? টিউশনে আছে? না, তাহলে? একটা অর্ডার ডেলিভারি করতে যেতে হবে। শুভ ভ্রু কুঁচকে বলল, কিসের অর্ডার? জুয়েলারির। কোথায় ডেলিভারি দিতে হবে? বাসায়? না, বাসায় না, রাইফেল স্কোয়ার থেকে দেবে। তাহলে কাজ করি, তুমি হলে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হও, আমরা বরং রাইফেল স্কোয়াডে বসি। এতক্ষণে মীরার মাথা ঠান্ডা হলো, বলল, আচ্ছা ঠিক আছে, তুমি 3টার সময় চলে এসো। মীরা ঠিক করেছে আজ শাড়ি পরবে। ক্যাম্পাস থেকে ফিরে স্নান সেরে নিচে ডিজাইন করা নীল কালো ব্লকের শাড়িটা বের করলো। যত্ন করে সময় নিয়ে পরলো। ঘন করে কাজল দিল চোখে। আর কোনো প্রসাধনী ব্যবহার করলো না, শুধু অক্সিডাইজ আর নীল কাঠের পুঁথি দেওয়া সেটটা পরলো। সাজ সম্পন্ন করে আয়নায় নিজেকে দেখে মুগ্ধ হলো। চমৎকার মানিয়েছে শাড়ির সঙ্গে গয়নাটা। ছোট্ট করে একটা কাজলের কালো টিপও দিয়ে নিল। পরবে না ভেবেও দস্তার চুড়ি দুটো বের করে পরে ফেললো। শুভ ফোন দিচ্ছে, আর দেরি করা ঠিক হবে না। হলের গেট থেকে মীরাকে বের হতে দেখে চমকে গেল শুভ। এত অদ্ভুত সুন্দর লাগছে আজ ওকে, চোখ ফেরানো যাচ্ছে না। শুভ আজ ওকে বিয়ের ব্যাপারে রাজি করানোর পরিকল্পনা নিয়ে এসেছিল, কিন্তু এখন তো ইচ্ছে করছে এক্ষুনি নিয়ে গিয়ে বিয়ে করতে। কোনো দিনও যে কাজটা করে না, শুভ আজ সেটাই করলো। ক্যাম্পাস থেকে রিক্সা বেরোনোর পরপরই আলতো করে মীরার হাতটা ধরলো, তারপর বলল, তোমাকে খুব সুন্দর লাগছে মীরা, অদ্ভুত সুন্দর। মীরা একটু আরক্ত হলো, কিছু বলল না। রেডি হতে গিয়ে দুপুরে খাবার খেতে পারেনি মীরা।
ভেবেছিল রেস্টুরেন্টে বসে কিছু খাবে, কিন্তু ওকে কিছু জিজ্ঞেস না করে শুভ বার্গার অর্ডার করেছে। বিশাল সাইজের এই বস্তু সামনে নিয়ে বসে আছে মীরা। প্রচণ্ড মেজাজ খারাপ হচ্ছে। প্রথমত বার্গার খেতে ওর ভালো লাগে না, তার উপর পাবলিক প্লেসে বসে এত বড় একটা জিনিস খাওয়াটা খুবই অস্বস্তিকর। শুভ দিব্যি খাচ্ছে, ওর মধ্যে কোনো জড়তা নেই। মীরা ঘড়ি দেখল, 5টা প্রায় বেঁচে গেছে। শুভ মুখ তুলে বলল, কি হলো, খাও। এখন না, কাজটার আগে হোক। তুমি এত টেনশন করছো কেন? টেনশন না, প্রথম অর্ডার তো, তাই একটু নার্ভাস। কি করে পেলে এই অর্ডার? ফেসবুক পেজের মাধ্যমে। তোমার ফেসবুক পেজ আছে নাকি? রিসেন্টলি ওপেন করেছি, মানে আশিক ভাই করে দিয়েছে আর কি। শুভর কপালে ভাঁজ পড়ল। আশিক কি আজকাল একটু বেশি আগ্রহ দেখাচ্ছে মীরার ব্যাপারে? পর মুহূর্তে এই চিন্তাটা ছেড়ে ফেলল মাথা থেকে। আশিক তো এরকম সবাইকেই সাহায্য করে, তবে সেদিন টিএসসির দৃশ্যটা মাথা থেকে ছেড়ে ফেলতে পারছে না। সামান্য একটা ব্যাপার নিয়ে হঠাৎ এত রেগে গেল কেন আশিক? মীরার ফোন বাজছে। ও উঠে দাঁড়িয়ে বলল, আমি এক্ষুনি আসছি। শুভ অন্যমনস্ক হয়ে গেল। বাবা মা এখন ইউকেতে আছে। শুভ ইচ্ছে করেই ওখানে অ্যাপ্লাই করেনি। মীরাকে ওর বাবা মা মেনে নেবে না। স্কলারশিপটা হয়ে গেলেই ও মীরাকে নিয়ে চলে যাবে। তারপর একসময় ওনারা ঠিকই মেনে নেবেন। সমস্যা সেটা নয়, সমস্যা হলো মীরাকে রাজি করানো। মীরা ব্যাপারটার গুরুত্বই বুঝতেই চাইছে না। মুখের উপর বলাও যাচ্ছে না যে ওদের ফ্যামিলির সঙ্গে মীরাদের কিছুতেই যায় না। ইউএসএর কয়েকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিল শুভ। এর মধ্য থেকে একজন সুপারভাইজার রেসপন্স করেছেন। শুভ বলেছে ও ম্যারিড। সুপারভাইজার জানিয়েছেন স্কলারশিপ কনফার্ম হলে ওয়াইফ সহ আসতে পারবে। এখন যে করেই হোক মীরাকে কনভিন্স করতে হবে। মীরা ফিরে এসে ঝলমলে কণ্ঠে বলল, আরো 2টো অর্ডার পেয়ে গেছি, আমার কি যে আনন্দ হচ্ছে। শুভ জবাব দিল না। এরকম ফেরিওয়ালার মতন জিনিসপত্র বিক্রি করা ওর একটুও পছন্দ না। যাই হোক, আপাতত কিছু বলল না। একবার এখান থেকে চলে গেলে তো আর এসব করতে পারবে না। কথা ঘুরিয়ে বলল, মীরা, তোমার সঙ্গে একটু জরুরি কথা ছিল। মীরা মোবাইলে কিছু একটা চেক করছিল। অন্যমনস্ক কণ্ঠে বলল, আমাকে এক্ষুনি বেরোতে হবে, মিটিং আছে। কিসের মিটিং? 21শে ফেব্রুয়ারি প্রোগ্রামের। আশিক ভাই এইমাত্র মেসেজ করেছে। শুভর প্রচন্ড মেজাজ খারাপ হয়ে গেল। কিছু একটা বলতে গিয়েও ও বলল না। এই মুহূর্তে মীরাকে চটানো ঠিক হবে না। মাথা ঠান্ডা করে বলল, কোথায় মিটিং তোমাদের? চলো, তোমাকে নামিয়ে দেই। তাহলে তো ভালোই হয়। আজকে টিএসসিতে মিটিং হচ্ছে না, আশিক ভাইয়ের নতুন অফিসে যেতে বলেছে, ধানমন্ডিতে, ব্রিজের কাছে। চলো, নামিয়ে দিচ্ছি। বাবার সঙ্গে আশিকের সম্পর্কটা অনেকটাই সহজ হয়ে এসেছে। ঠিক বন্ধুত্বপূর্ণ না হলেও এক ধরনের নির্ভরতা তৈরি হয়েছে দুজনের মধ্যে। বিশেষত ওই ঘটনাটার পরে আরিফ সাহেব আশিককে বিশ্বাস করেছেন, তার উপরে নির্ভর করেছেন। এটা ভালো লেগেছে আশিকের। তাই সেদিন খেতে বসে যখন নতুন অফিসের কথাটা বললেন, আশিক মানা করতে পারল না। জায়গাটা ওনার এক ক্লায়েন্টের। আরিফ সাহেব চেয়েছিলেন আশিকের পরীক্ষা শেষ হলে তারপর থেকে শুরু করতে, কিন্তু ওদের ফিনান্সিয়াল একটু ক্রাইসিস থাকাতে ওনারা আগেই দিতে চাচ্ছেন। তাছাড়া জায়গাটা বেশ সুন্দর, হাতছাড়া হয়ে যাবে এই ভেবে আরিফ সাহেব 6 মাস আগেই নিয়ে নিয়েছেন। খাওয়া দাওয়ার পর আরিফ সাহেব ছেলেকে চাবিও বুঝিয়ে দিলেন। আশিক প্রথমে একটু বিরক্ত হলেও ওখানে যাবার পর ওর খুব ভালো লাগলো। অফিস বলতে যেমনটা ভেবেছিল সেরকম নয়। লেকের পাশে একটা দোতলা বাড়ি, নিচতলায় একটা গানের স্কুল। করোনাকালীন সময়ে ছাত্রছাত্রী কমে যাওয়াতে ভাড়া দিতে পারছে না, তাই ওপর তলা ভাড়া দিয়ে দিচ্ছে। পুরনো দিনের বাড়ি বলে বেশ বড় বড় রুম, সামনে বড় বারান্দা, পেছনের দিকে এক চিলতে ব্যালকনি। সামনের কিছুটা অংশ করা হয়নি বলে ছাদটুকু বাড়তি পাওনা। ভীষণ পছন্দ হলো আশিকের। লেখালেখির জন্য একেবারেই উপযুক্ত স্থান। আশিকের অফিসে এসে মীরা আজ শুভ দেখল মারুফার রিপনও চলে এসেছে। 3 জনের মধ্যে সিডি বিষয়ক তুমুল আলোচনা চলছে। শুভকে দেখে ওরা খুব খুশি গলায় বলল, শুভ, দেখ তো কোনটা করলে ভালো হয়। শুভ নির্বিকার ভাবে বলল, তোদের যেটা ভালো লাগবে সেটাই হবে। আমি এখন যাই। আরে বস না, চা খেয়ে যা। না রে, কয়েকটা ইম্পর্টেন্ট ইমেল করতে হবে। আচ্ছা যা, চিন্তা করিস না, মীরাকে আমরা
হলে পৌঁছে দেব। শুভ বিদায় নেবার পরও মীরা দাঁড়িয়েই রইল। সামনের রুমটাতে দুটো কম্পিউটার ডেস্ক আছে, এখনো কম্পিউটার বসানো হয়নি। ভেতরের ঘরটাতে একটা বড় গোল টেবিল, চারপাশে চেয়ার দেওয়া, মিটিংয়ের জন্য একেবারে আদর্শ। সবাই ওখানেই বসে আলোচনা করছিল। আশিক ল্যাপটপে সবাইকে ডিজাইন দেখাতে দেখাতে বলল, মীরা বসে পড়ো, আজকে তোমার অংশটাই মেইন। স্টেজটা ফাইনাল করে ফেলতে হবে, তারপর আমরা বাকি কাজ শুরু করব। মীরার ডিজাইন দুটোতে ব্লেন্ড করে একটা ফাইনাল করেছে আশিক। পুরোটাই কম্পিউটারে ফটোশপে নামিয়ে নিয়েছে। মীরা কারেকশনগুলো দেখিয়ে দিচ্ছিল। আপাতত রিপন আর মারুফের কোনো কাজ নেই। ওরা দুজন বলল, তোরা থাক, আমরা একটু নিচ থেকে সিগারেট খেয়ে আসি। প্রায় ঘন্টা খানেক চলে গেল ডিজাইন ফাইনাল করাতে। শেষ করে আশিক বলল, দারুণ হয়েছে। মীরা অবশ্য তখনও স্যাটিসফাইড হতে পারেনি। বলল, আর একটু ঠিক করতে হবে। আপাতত এখানেই থাক, কাল বাকিটা করব। তুমি অনেক কষ্ট করলে মীরা। চা খাবে? এখানে চা কোথায় পাবেন? রান্নাঘরে চায়ের সরঞ্জাম আছে। চুলা নেই, তবে একটা ওয়াটার হিটার আছে, আমি বানিয়ে দিচ্ছি। আপনি বসেন, আমি বানাচ্ছি। রান্নাঘরে চা পাতা, দুধ, চিনি সবই পাওয়া গেল। মীরা ঝটপট চা বানিয়ে কাপে ঢালতেই হঠাৎ ইলেকট্রিসিটি চলে গেল। আশিক ঘর থেকেই বলল, সাবধান মীরা, হাত পুড়িয়ে ফেলো না। মীরা সাবধানে মগ দুটো নিয়ে ঘরে ঢুকলো। ইউপিএস না থাকায় কম্পিউটারের আলোটাও বন্ধ হয়ে গেছে। পুরো ঘর জুড়ে আবছা অন্ধকার। আশিক কম্পিউটার স্ক্রিন থেকে মুখ তুলে চমকে গেল। কে এটা? মীরা? আশিক বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর এখনো বিশ্বাস হচ্ছে না যেটা দেখছে সেটা সত্যি। দুই হাতে চায়ের মগ নিয়ে শাড়ির সামলে হাঁটতে সমস্যা হচ্ছিল মীরার। মীরা বলল, আপনার এখানে মোমবাতি নেই, না হলে মোবাইলের টর্চটা জ্বালান। আলো জ্বালানোর প্রয়োজন পড়ল না, তার আগেই ইলেকট্রিসিটি চলে এলো। আশিক তখনও ওইভাবেই তাকিয়ে আছে। মীরা মগ দুটো টেবিলে নামিয়ে রাখতে রাখতে বলল, আপনি কি অন্ধকারে আমাকে দেখে ভয় পেয়েছেন নাকি? হ্যাঁ। মীরা হাসছে। ওর হাসিটা যে এত সুন্দর আগে কখনো লক্ষ্য করা হয়নি তো। আশিক চোখ ফিরিয়ে নিল। মীরা আশিকের পাশে চেয়ারে বসতে বসতে বলল, আপনাকে তো একটা কথা বলাই হয়নি। আমার পেজ থেকে প্রথম অর্ডার হয়েছে এবং আজকে আরো দুটো অর্ডার পেয়েছি। আমার কি যে ভালো লাগছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আশিক ভাই। আশিক মলিন কণ্ঠে বলল, বাহ, ভালোই তো। আপনি এখানে কতক্ষণ আছেন? আমি আমি বেশ কিছুক্ষণ। কেন? আসলে আমার পরশুদিন একটা পরীক্ষা আছে। আমার কাজগুলো যদি আজকেই শেষ করে ফেলতাম তাহলে আর কালকে আসতে হতো না। আশিকের কিছুই ভালো লাগছিল না। খুব করে চাইছিল মীরা যেন এখান থেকে চলে যায়, কিন্তু মুখের উপর এটা বলাও যাচ্ছে না। আশিক মলিন কণ্ঠে বলল, আজকেই শেষ করে ফেলবে? আচ্ছা করো। মীরা চেয়ার টেনে এগিয়ে এসে বসলো। তারপর কারেকশনগুলো দেখিয়ে দিতে লাগলো। আশিক যন্ত্রচালিতর মতন কাজ করে যাচ্ছে। খুব করে চাইছে যত দ্রুত সম্ভব শেষ করে মীরাকে বিদায় দিতে, কিন্তু মীরার পছন্দ হচ্ছে না, বারবার চেঞ্জ করছে। স্টেজের ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ করে মীরা বলল, আশিক ভাই, সিঁড়িতে দুটো কালার ব্যবহার করলে কিন্তু খুব সুন্দর লাগবে। কি রকম? ফ্ল্যাট অংশটা হোয়াইট আর অন্যটা ব্ল্যাক, এভাবে করলে খুব ভালো দেখাবে। আর উপরের সাদা অংশটাতে আমরা কিছু আলপনা করে দিব ব্ল্যাক কালার দিয়ে, চমৎকার হবে। এত কিছু করতে হবে না, অনেকটা সময় নষ্ট হবে। করতে হবে, বেশিক্ষণ লাগবে না, আপনি দেখুন না একটু। মীরা এগিয়ে এসে ল্যাপটপের স্ক্রিনে কয়েকটা প্যাটার্ন দেখালো। আচমকা আশিক একটা মিষ্টি গন্ধ পেল, কেমন বন ফুলের মতো একটা গন্ধ। এই গন্ধটাই পেয়েছিল সেদিন যখন রাস্তা পার হচ্ছিল দুজন। সেদিন মুখ দেখেনি ওর, অন্যদিকে চেয়েছিল, কিন্তু এই গন্ধটাই ঠিক মনে আছে আশিকের। আশিক আচমকা উঠে দাঁড়ালো, তারপর বলল, আজকে এই পর্যন্তই থাক, অনেক রাত হয়ে গেছে। মীরা ঘড়ি দেখল, সর্বনাশ, 9:30 বেজে গেছে। এখন আর হলে ফেরার উপায় নেই। আশিক বলল, চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। মীরা আমতা আমতা করে বলল, এখন আর হলে যেতে পারবো না। তাহলে কোথায় যাবে? শ্যামলীতে আমার খালার বাসা আছে, ওখানে চলে যাব। আচ্ছা ঠিক আছে, চলো আমি নামিয়ে দিচ্ছি। মীরা উঠতে গিয়ে টের পেল ওর শাড়ির আঁচলের ঝোল কিছু একটার সঙ্গে
আটকে গেছে, অনেক রাত হয়ে গেছে। তাছাড়া ওর ফোনের চার্জও শেষ হয়ে গেছে। মীরা তাড়াহুড়োই আঁচল ছড়ানোর চেষ্টা করছে। আশিক ততক্ষণে দরজার কাছে পৌঁছে গেছে। পেছন ফিরে দেখলো মীরা কিছু একটা নিয়ে ব্যস্ত। মীরার ভীষণ লজ্জা লাগছে। এমনিতেই ওর কারণে আশিকের এতটা সময় নষ্ট হলো, এখন আবার এই শাড়ির আঁচল আটকে যাওয়ায় আরো দেরি হচ্ছে। আশিক এগিয়ে এসে বলল। কি হয়েছে? মীরা জবাব দিল না। আঁচলের চট কিছুতেই খুলছে না, বিরক্ত লাগছে, ইচ্ছে করছে ছিঁড়ে ফেলতে। আশিক এগিয়ে এসে বলল। দেখি। টেবিলের সাথে লেগে থাকা একটা পেরেকের সঙ্গে শাড়ির ঝুলটা আটকে ছিল। নড়বড়ে পিন আশিক টান মেরে তুলে ফেলে বলল। এটা সই নিয়ে যাও, পরে ছাড়িয়ে নিও। দুজনে অনেকটা কাছাকাছি দাঁড়িয়ে আছে। আশিকের ভীষণ অস্বস্তি হচ্ছে। মীরা দ্রুত শাড়ির আঁচল গুছিয়ে নিচ্ছে। অকারণে ওর জন্য আশিকের সময় নষ্ট হলো বলে খারাপ লাগছে। যদিও আশিকের জায়গায় অন্য কেউ হলে ও এত রাত পর্যন্ত থাকতো না। তবে আশিকের সঙ্গে কেন যেন অস্বস্তি হয় না। হঠাৎ করে গেটের শব্দ পেয়ে দুজনেই চমকে তাকালো। দরজায় হাতল ধরে দাঁড়িয়ে আছে রাসেল। সারা মুখে ছড়িয়ে পড়েছে রহস্যময় হাসি। তৃতীয় পক্ষের উপস্থিতিতে আশিকের অস্বস্তি কমল। সহজ কণ্ঠে বলল। আরে রাসেল, এত দেরি করলি যে? রাসেল মীরাকে দেখতে দেখতে বলল। সাউন্ড সিস্টেমের লোক পাইতে দেরি হয়ে গেল, নিচে আছে, কথা বলবি? আমি মীরাকে পৌঁছে দিতে যাচ্ছিলাম। আচ্ছা দাঁড়া, কামাল চাচাকে ফোন দেই। মীরা ততক্ষণে রেডি হয়ে গেছে। আশিক বলল। মীরা, আর 5 মিনিট সময় দাও, আমি ড্রাইভারকে আসতে বলেছি, তোমাকে গাড়িতে করে নামিয়ে দিয়ে আসবে, সমস্যা হবে না। আশিক ফোনে ব্যস্ত হয়ে গেল। রাসেল মীরাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। এত রাতে এরকম সাজসজ্জা করে এখানে আশিকের সঙ্গে কি করছিল বোঝার চেষ্টা করছে। যদিও মুখে আন্তরিক হাসি ফুটিয়ে কথা বলার চেষ্টা করছে। মীরা ওকে বিশেষ একটা পাত্তা দিল না। এমনিতেও এই ছেলেটা ভাবভঙ্গি ওর ভালো লাগে না। রাসেল একটু মনও ক্ষুণ্ণ হলো। আশিকের সঙ্গে এত লতকালতকি, আর ওর সঙ্গে কথা বলতেও সমস্যা। ড্রাইভার চলে এসেছে। কামাল আরিফ সাহেবের অনেক পুরনো আর বিশ্বস্ত ড্রাইভার, ওই বাড়িতেই থাকে। আশিক মীরাকে গাড়িতে তুলে দিয়ে উপরে উঠে এলো। মীরাকে পৌঁছে দিয়ে গাড়ি আবার এখানেই আসবে, আশিককে বাড়ি নিয়ে যাবে। সাউন্ড সিস্টেমের লোকের সঙ্গে কাজ শেষ করতে করতে 11টা বেজে গেল। আশিক ক্লান্ত কণ্ঠে রাসেলকে বলল। তোকে নামিয়ে দিব? আরে আমার কি, আর অত কপাল যে গাছেরটাও খাবো আবার তলারটাও কুড়াবো? মানে? মীরার কথা বলতেছি আর কি। কেন, মীরা কি করেছে? যেখানে পাল্লা ভারী পাই সেইখানেই ঝুলা পড়ে। আশিক থমথমে গলায় বলল। মীরা মোটেও ওই রকম মেয়ে না। ওইসে তোরে, ফালতু শালি একটা। রাসেল ওর মনের রাগ উগরে দিল। হঠাৎ করেই আশিকের মাথায় রক্ত উঠে গেল। রাসেলের কলার চেপে ধরে বলল। মীরাকে নিয়ে একটা বাজে কথা বললে তোর মুখ আমি ভেঙে দেব। রাসেল হতভম্ব হয়ে গেল। আশিক ওর কলারে হাত দিয়েছে? ওর, তাও ওই ফালতু মেয়েটার জন্য? আশিক নিজেকে সামলে নিল। এতটা রিয়াক্ট করা বোধ হয় উচিত হয়নি। রাসেল ওর ছোটবেলার বন্ধু, এটা সত্যি ওর মুখ একটু খারাপ, কিন্তু ছেলে খারাপ না। কলার ছেড়ে দিয়ে বলল। সরি দোস্ত, কিছু মনে করিস না, মাথাটা একটু গরম হয়ে আছে। রাসেল রাগটা গিলে ফেলে মুখে একটা শুকনো হাসি ফুটিয়ে বলল। না না, ঠিক আছে। মুখে একথা বললেও মনে মনে ঠিক করলো এর শোধ ও তুলবেই তুলবে। এত রাতে মীরাকে দেখে ছোট খালা একটু অবাক হলেও খুশি হলেন ভীষণ। ছোট খালু অফিসের কাছে ঢাকার বাইরে গেছেন। ছোট বাচ্চাটাকে নিয়ে ছোট খালা একাই ছিল। মীরাকে পেয়ে ভীষণ ভালো লাগলো। মীরা এখানে প্রায়ই আসে, তাই ওর কিছু জামা কাপড়, প্রয়োজনীয় জিনিসপত্র সবসময়ই এখানে থাকে। ছোট খালা জানতে চাইলো, খেয়েছিস রাতে? না খালা, একটা কাজে আটকে গিয়েছিলাম। চেঞ্জ করে আয়, ভাত দিচ্ছি। তোমরা খেয়েছো? হ্যাঁ, খাওয়া হয়ে গেছে। শাড়ি পাল্টে হাত মুখ ধুয়ে সুতির সালোয়ার কামিজ পরে এলো মীরা। আসলেই ভীষণ খিদে পেয়েছিল, সেই কখন খেয়েছে মনে নেই। তার উপর এতদিন পর বাড়ির খাবার খেতে খেতে অনেক গল্প হলো ছোট খালার সঙ্গে। ছোট খালার সঙ্গে মীরার বয়সের পার্থক্য খুব বেশি নয়, তাছাড়া সম্পর্কটাও বন্ধুর মতন। রেহানা বলল,
কি রে সৌরভের শুনলাম বিয়ে ভেঙে গেছে। তোর মা তো চাইছে তোর সঙ্গে বিয়ে দিতে, তুই আপত্তি করছিস কেন? সৌরভ ভাই অন্য একজনকে পছন্দ করে, মা যে কেন বুঝতে চাইছে না। তাই নাকি? ওই মেয়ে সৌরভের পছন্দের মেয়ে ছিল? হ্যাঁ তো। তাহলে তো খারাপই হয়েছে। ছেলেটা নিশ্চয়ই খুব মন খারাপ করেছে। সে তো করেছেই। আমি ভেবেছিলাম বড় চাচি হয়তো ম্যানেজ করে নেবে, কিন্তু মার সঙ্গে পেরে উঠছে না। ভাবি ফিরেছে বাপের বাড়ি থেকে? সেদিন তো শুনলাম সৌরভ ভাই নিয়ে এসছে। তোর সঙ্গে মেয়ে যাওয়ার কথা হয় না? আমি ইচ্ছা করে করে বলি না, সুমনের কাছে থেকে সব খবরই নিই। মার সঙ্গে কথা বলতেই শুধু বিয়ের কথা বলে। ঠিক আছে, আমি বরং মেজো আপার সঙ্গে কথা বলবো। প্লিজ ছোট খালা, একটু বলো না। সামনে আমার পরীক্ষা, এর মধ্যে এসব ভালো লাগে বলো? তুই বরং এখানে এসে থাক। আমি হলেই ঠিক আছি। এখান থেকে অনেক দূর হয়ে যায়, যাতায়াতে কষ্ট হয়। ছোট খালার মেয়ে আনিয়ার বয়স 1.5 বছর। শব্দ পেয়ে ঘুম থেকে উঠে গেছে। ওদেরও আর ঘুমানো হলো না। চা নিয়ে বারান্দায় বসলো। গল্প চললো অনেক রাত পর্যন্ত। আনিয়া ঘুমানোর পর ছোট খালাও ঘুমাতে চলে গেলেন। মীরার ঘুম চটে গেছে। বারান্দায় বসে বসেও ও ফেসবুকে ঘুরতে ঘুরতে একসময় আশিকের পেজে ঢুকলো। একটু আগে একটা কবিতা আপলোড করা হয়েছে। মীরা আগ্রহ নিয়ে পড়তে গিয়ে মনটাই খারাপ হয়ে গেল। যখন আধারীরা নামে তোমার প্রতীক্ষার শোকু গাথায়, তখন আমি অর্ধ নিমগ্ন। গলা চিপা খুঁজছি আধারে স্মৃতির চাবর কাটি। ওই জনাকীর্ণ নিস্তব্ধতায় তুমি মনে রেখো আমায়। আলোময় ওই বিশাল গোলক ধাঁধায় হয়তো হারাবো, কিন্তু তুমি মনে রেখো আমায়। আবার যখন নিভে যাবে আলো, যখন ওই অলস আলোটাকে বুভুক্ষের মতো গিলবে আধার রাতজাগা পাখি, তুমি ভুলে যেও না আমায়। যেদিন তোমার মনের চাতক পাখিটা মুক্ত হয়ে উঠবে ওই সাদা মেঘেদের দলে, তুমি মনে রাখবে তো আমায়। গটিয়ে যাচ্ছি প্রতিনিয়ত শামুকের মতো, হয়তো খোলসবন্দি হব শীঘ্রই। সেদিন তুমি ভুলে যাবে না তো আমায়। চোখে চোখ রাখবো মানে? বুঝোস না, সুন্দরী গার্লফ্রেন্ডে এত রাতে একজনের অফিসে রাইখা নিশ্চিন্তে ঘুমাস কেমনে? বুঝলাম না। ওই দিন কয়টা পর্যন্ত মীরা আশিকার অফিসে ছিল জানোস তুই? না, কয়টা? আরে রাত 10টার সময় আমি যায়া দেখি দুজনে একসঙ্গে দাঁড়ায় আছে। ও, দেখ, তোরে বন্ধু ভাইবে কথাটা কইলাম, তুই আবার কিছু মনে করিস না। আমি জানি আশিক খুব ভালো ছেলে, তারপরও আমার গার্লফ্রেন্ডরে তো আমি দিতাম না। রাসেল বিদায় নিয়ে চলে গেল। শুভ আর কিছু বলল না, তবে ওর মনটা খচখচ করতে লাগলো। আশিক আর মীরার মধ্যে একটা সহজ সাবলীল ব্যাপার আছে, এটা শুভ লক্ষ্য করেছে। কেন যেন কিছু ভালো লাগছে না। শুভ ফোন বের করে মীরাকে ফোন করলো, বন্ধ দেখাচ্ছে। বাধ্য হয়ে মেসেজ করলো, কোনো রিপ্লাই এলো না। লাইব্রেরিতেও মন বসাতে পারল না শুভ। বাধ্য হয়ে উঠে গিয়ে সেকেন্ড ইয়ারের রুমে খুঁজে এলো। রুম ফাঁকা, কেউ নেই। করিডোরে ছড়িয়ে ছিটিয়ে কিছু ছেলে মেয়ে গল্প করছে। শুভ একজনকে জিজ্ঞেস করে জানতে পারলো আজকে ওদের পরীক্ষা ছিল, ক্লাস আর নেই। মীরা পরীক্ষা শেষ করে চলে গেছে। শুভর মেজাজ খারাপ হলো। একবার একটু বলে যেতে পারলো না? মীরার পরীক্ষা ভালো হয়নি, যদিও এটা নিয়ে ওর মন খারাপ নয়, কারণ দারুণ মন ভালো করার মতো দুটো ঘটনা ঘটেছে। ছোট খালা ফোন করে মায়ের সঙ্গে কথা বলেছেন, তারপর কি হয়েছে ও জানে না। তবে সুমনার কাছ থেকে শুনেছি বড় চাচা সৌরভের বিয়েতে মত দিয়েছেন। আর দ্বিতীয় ঘটনাটা হলো মীরা একটা বড় অর্ডার পেয়েছে। একটা গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য 30টা সেট তৈরি করে দিতে হবে। সবাই একই রকম হলুদ আর লাল পাড়ের শাড়ি পরবে। শাড়ির সঙ্গে ম্যাচ করে সেট তৈরি করে দিতে হবে। ওরা কয়েকটা স্যাম্পল দেখতে চেয়েছে। মীরা একটু বিপাকে পড়েছে, কয়েকটা ডিজাইন তৈরি করে দেখাতে হবে। এর মধ্যে যেটা সিলেক্ট হবে সেটাই তৈরি করতে হবে। মীরা ঘড়ি দেখলো, 2:30 বাজে। এখনই বেরোতে পারলে নিউ মার্কেট থেকে একটু কেনাকাটা করে তারপর টিউশনিতে যেতে পারত। কিভাবে কি করবে বুঝতে পারছে না। কারোর সঙ্গে একটু কথা বলতে পারলে ভালো হতো। সাধারণত হলের কারোর সাথে ও এসব বিষয়ে কথা বলে না। সবাই ঠিক সহজভাবে নিতে পারে না ব্যাপারটা। প্রথম দিকে যখন শখের বশে এই কাজগুলো করত, অনেকেই আগ্রহ দেখিয়েছে। ওকে বাণিজ্যিকভাবে কাজগুলো করার পরামর্শ কেউ দেয়নি। একমাত্র টুম্পাই একদিন চোটপাট শুরু করেছিল। ধমকাধমকি করে বলেছিল আর কতদিন ফ্রি ফ্রি সবাইকে সার্ভিস দিবি। আজ টুম্পা থাকলে ভালো হতো।
একমাত্র ওর সঙ্গেই এগুলো নিয়ে একটু কথা বলে মীরা, কিন্তু ওর একটা দাওয়াত থাকায় তাড়াতাড়ি পরীক্ষা শেষ করে চলে গেছে। মীরা দ্রুত তৈরি হয়ে নিউ মার্কেটের রিক্সা নিয়ে নিল। কেনাকাটা করতে বেশি সময় লাগলো না, মোটামুটি মাথার মধ্যে ছিল কি কি লাগবে সেই মতোই কিনে নিল। 4টে স্যাম্পল তৈরি করবে ঠিক করলো, তারপর ছবি তুলে পাঠিয়ে দেবে। জিনিসপত্রের দাম বেড়ে গেছে, 30টা সেট করতে বেশ অনেকগুলো টাকা লাগবে। জমানো টাকা যদিও আছে ওর কাছে, তবু কেমন একটু ভয় ভয় করছে। ঠিক কিভাবে কি করলে ভালো হয় বুঝতে পারছে না। কারোর সঙ্গে একটু পরামর্শ করতে পারলে ভালো হতো। একবার আশিক ভাইয়ের সঙ্গে কথা বলতে পারলে কাজ হতো। উনি এখন কোথায় আছে কে জানে, কদিন ইউনিভার্সিটিতেও দেখেনি ওকে মীরা। আশিককে ফোন করার জন্য মোবাইল বের করে দেখলো ফোনে চার্জ নেই। এই ফোনটা আর ব্যবহার করা যাবে না, অনেক পুরনো হয়ে গেছে, একেবারেই চার্জ থাকে না। মীরার স্টুডেন্টের বাসা শঙ্কর, ভেবেছিল ওখানে গিয়ে ফোনের চার্জ দেবে, তারপর আশিককে একটা ফোন করবে। কিন্তু স্টুডেন্টের বাসায় গিয়ে জানতে পারলো আজকে ওর একটা দাওয়াত আছে, তাই তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে। মীরা দ্রুত পড়ানো শেষ করে দিল। তাড়াহুড়োয় আর মোবাইল চার্জ করা হলো না। একবার আশিকের অফিস থেকে ঘুরে আসা যায়, যদি তাকে পাওয়া যায়। মীরা ভয়ে ভয়ে সিঁড়ি দিয়ে উঠল। যদি আশিক ভাই না থাকে, যদি অফিস তালাবন্ধ থাকে, তাহলে আর কি করবে? ফিরে যাবে। সদর দরজা খোলাই ছিল। মীরা আস্তে করে ঢুকে পড়ল। সামনের ঘরটাতে কেউ নেই, ভেতরের ঘরটাতেও কাউকে দেখা গেল না। কি আশ্চর্য, অফিস খোলা রেখে কোথায় চলে গেল? মীরা একবার রান্নাঘরে উকি দিল, সেখানেও কেউ নেই। আর একটু এগিয়ে দেখলো ছাদ বারান্দার দরজাটা খোলা। আশিককে দেখা যাচ্ছে, রেলিং ধরে দাঁড়িয়ে আছে, দূরে লেকের দিকে তাকিয়ে। মীরা কাছাকাছি এসে আস্তে করে ডাকলো, আশিক ভাই। আশিক চমকে পিছনে ফিরে তাকালো। মীরা হতভম্ব হয়ে গেল। আশিক ভাইয়ের চোখ ভেজা, ওর হাতে একটা কিছু ছিল। মীরাকে দেখে চট করে সেটা লুকিয়ে ফেলল, তারপর নিজেকে সামলে নিয়ে বলল, মীরা তুমি এখানে? মীরা মাথা নিচু করে ফেলল। ওর খুব অস্বস্তি হচ্ছে, বোধহয় আশিক ভাইয়ের কোনো কারণে মন খারাপ ছিল। এরকম অবস্থায় এখানে আসাটা উচিত হয়নি। মীরা মাথা নিচু করেই বলল, আমি আজকে যাই, হুট করে এসে বোধহয় আপনাকে বিরক্ত করে ফেললাম। মীরা আর দাঁড়ালো না, কথা শেষ করে উল্টো দিকে ফিরে হাঁটা ধরল। মীরা দাঁড়াও। মীরা দাঁড়ালো, তবে পেছন ফিরে তাকালো না। আশিক হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে বলল, 1 কাপ চা বানিয়ে দেবে? খুব চা খেতে ইচ্ছা করছে। মীরা পেছন ফিরে হেসে ফেলল। হাসছে আশিকও। ওরা দুজনেই জানে যে একে অপরকে সহজ করতে চাইছে। মীরা বলল, এক্ষুনি দিচ্ছি। মীরা চলে যাবার পর আশিক ওর ওয়ালেটটা পকেটে পুরে ফেলল। ওটাতে ওর মায়ের একটা ছবি ছিল। সাধারণত নিচের দিকে খুব লুকিয়ে রাখে ও। বছরের এই সময়টা এলে মায়ের কথা অসম্ভব মনে পড়ে। এইরকমই পৌষের এক রাতে মা চলে গিয়েছিল। মায়ের মৃত্যুটা কিছুতেই মেনে নিতে পারেনি ও। বেশ অনেকদিন অসুস্থ ছিল। তারপর এইরকম শীতের ঝকঝকে বিকেলে যখন সবার মন ভালো হয়ে যায়, তখনও চোখ মেলতে পারে না, মাথার ভেতর ভীষণ যন্ত্রণা হয়। মীরা চা নিয়ে চলে এসেছে। আশিকের সামনে রেলিংয়ের উপর কাপটা রাখলো মীরা। আজকের বিকেলটা খুব ঝকঝকে, চারিদিকে আসরের আজান দিচ্ছে। মীরা ওড়নার আঁচল মাথায় তুলে দিয়েছে। আশিক আর চোখে একবার তাকালো। কি অদ্ভুত মিষ্টি লাগছে ওকে, কেমন বউ বউ লাগছে। আচ্ছা, মীরাকে বউ সাজলে নিশ্চয়ই খুব সুন্দর লাগবে। আশিক বুকের ভিতর একটা চিনচিনে ব্যথা অনুভব করলো। গত 2 দিন ধরে ও কোনো কিছুতেই মন বসাতে পারছে না। ক্লাসে যেতে ইচ্ছে করছে না, পড়াশোনা ভালো লাগছে না, প্রিয় বইগুলোই ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে না, মাথায় কোনো কবিতাও আসছে না। মায়ের কথা মনে পড়ছে খুব। ছোটবেলায় ও সবকিছু মায়ের সঙ্গে শেয়ার করত। এখন যদি মা বেঁচে থাকতো, জানলে নিশ্চয়ই খুব কষ্ট পেত। কেন ওর সঙ্গেই এমন হলো? এই পৃথিবীতে এত মানুষ থাকতে কেন মীরাকেই ওর ভালো লাগলো? কেন সব সময় ওর সঙ্গেই এমন হয়? ওর ভালোবাসার মানুষগুলো ওর কাছ থেকে দূরে সরে যায়। কেউ কি জানে কেন এমন হয়? বোধহয় না, কেউ জানে না। কেউ জানে না আবার কেন এমন হলো। কেন আমার দিন কাটে না, রাত কাটে না, রাত কাটে তো ভোর দেখি না। কেন আমার হাতের মাঝে হাত থাকে না, কেউ জানে না। জন্মাবধি ভেতরে এক রঙিন পাখি কেটেই গেল, শুনল না কেউ ধ্রুপদী ডাক। চৈত্রাগুনে জ্বলে গেল আমার বুকের গেরস্থালি, বলল না কেউ তরুণ তাপস, এই নে চারু শীতল কলস।
লণ্ডভণ্ড হয়ে গেলাম, তবু এলাম। আশিক ভাই, আশিকের ধ্যান ভাঙল, কবিতার জগৎ থেকে পেরিয়ে আনমনে তাকালো, বলল, হ্যাঁ বলো মীরা। আমি আজকে যাই আশিক ভাই। তুই কি আমার কাছে কোনো কাজে এসেছিলি? না, তেমন জরুরি কিছু না, অন্য সময় বললেও হবে। আশিকের একটু খারাপ লাগলো। হয়তো মীরা কোনো কাজে এসেছিল, কিন্তু এখন অস্বস্তি বোধ করছে। আশিক অনেকটাই সামলে উঠেছে। খুব অদ্ভুত কারণে কেন যেন মীরা আসাতে ওর খুব ভালো লাগছে। মন খারাপ ভাবটা কেটে গেছে। আশিক কৌতূহলী হয়ে বলল, তোমার পেজের খবর কি মীরা? নতুন কোনো অর্ডার পেয়েছো? আসলে সেটা বলতেই এসেছিলাম। একটা বেশ বড় অর্ডার পেয়েছি, কিভাবে কি করব বুঝতে পারছি না। কিরকম অর্ডার? মীরা অর্ডারের ব্যাপারটা বলল, তারপর বলল, কেমন একটু ভয় ভয় লাগছে। এত বড় অর্ডার, কাজগুলো করতে অনেক সময় লাগবে। এত কষ্ট করার পর কোনো কারণে যদি ক্যান্সেল হয়ে যায়? একটু তো রিস্ক আছে। আমি বলবো যে তুমি ডিজাইনটা একটু ভালো করে করো, তারপর তাদের সাথে যোগাযোগ করো। ডিজাইন ফাইনাল হলে তুমি এস্টিমেটেড কষ্ট দাও, আর ওদেরকে বলো 50% অ্যাডভান্স করতে। অ্যাডভান্স করতে বলবো? মীরা অবাক হয়ে জানতে চাইল, দেখো, এতগুলো জিনিস তৈরি করতে তোমার যথেষ্ট খরচ হবে। খরচের চেয়ে বড় কথা, তোমার অনেকখানি সময় নষ্ট হবে। এরপর যদি কোনো কারণে অর্ডারটা ক্যান্সেল হয়ে যায়, সেক্ষেত্রে এতগুলো আইডেন্টিক্যাল সেট নিয়ে তুমি কি করবে? ওনারা যদি রাজি না হয়? বুঝিয়ে বললে নিশ্চয়ই রাজি হবে। তুমি তো আর অ্যাডভান্স হিসেবে চাইবে না। তুমি বলবে তোমার মেটেরিয়াল কিনতে যা লাগবে। তুমি স্টুডেন্ট, এতে করে ওদেরও একটা লাইবিলিটি আসবে। মীরা বেশ আশ্বস্ত বোধ করলো, বলল, আমি কয়েকটা ডিজাইন ঠিক করে রেখেছি, কোনটা ফাইনাল করব বুঝতে পারছি না। তারপর খুব আবদারের গলায় বলল, আপনাকে একটু দেখাই? ওর বলার ধরন দেখে আশিক হেসে ফেলল। বেচারা বোধহয় কারোর সঙ্গে এগুলো শেয়ার করতে পারে না, তা না হলে এসব মেয়েদের গয়নার ডিজাইন ওকে দেখাচ্ছে। আশিক হাসতে হাসতে বলল, দেখাও। এক মিনিট, ফোনটা নিয়ে আসছি। চা বানাতে যাবার সময় ওর ফোনটা চার্জে দিয়েছিল। দৌড়ে নিয়ে এসে 3-4টে ছবি দেখালো। আশিক বিশেষ মনোযোগ দিতে পারল না, কেমন যেন আচ্ছন্ন লাগছে। মীরা খুব কাছে এসে দাঁড়িয়েছে, আবার সেই মিষ্টি গন্ধটা পাচ্ছে ও। প্রসাধনের গন্ধ, সাবানের কিংবা তেলের গন্ধ, অথবা হয়তো ওর শরীরের গন্ধ। আশিক নিজেকে সামলে নিয়ে বলল, আমাকে একটু বের হতে হবে। মীরা একটু অপ্রস্তুত বোধ করলো, তাড়াতাড়ি করে বলল, আচ্ছা আমি চলে যাচ্ছি, আপনাকে অনেক বিরক্ত করলাম। আসলে এগুলো নিয়ে কারোর সঙ্গে কথা বলতে পারি না তো, তাই। এত অস্বস্তি বোধ করার কিছু নেই, কোনো সাহায্য লাগলে আমাকে বলবে। থ্যাংক ইউ। অফিস তালা বন্ধ করে নিচে নেমে এলো দুজন। আশিক বলল, তুমি কোথায় যাবে? হলে? না, একটু নিউ মার্কেটে যাব, কয়েকটা জিনিস কিনতে ভুলে গিয়েছিলাম। আপনি কোথায় যাবেন? আশিকের আসলেই কোথাও যাবার নেই, মীরাকে এড়ানোর জন্য বলেছিল। হুট করে কিছু মাথায় আসছে না। আজিমপুরে এক বন্ধুর সাথে দেখা করতে যাব। ও, তাহলে তো ওই দিকেই, চলেন একসঙ্গে যাই। আশিক আর কোনো অজুহাত খুঁজে পেল না। অগত্যা একটা রিক্সা নিয়ে নিউ মার্কেটের উদ্দেশ্যে রওনা দিল দুজনে। অনেকক্ষণ দুজনের কেউ কোনো কথা বলল না। সন্ধ্যা হয়ে গেছে, চারিদিকে নিয়নের আলো জ্বলে উঠেছে। নিউ মার্কেট প্রায় চলে এসেছে। আশিকের একটু মন খারাপ লাগছে, আর হয়তো কখনো এভাবে মীরার সঙ্গে রিক্সায় ওঠা হবে না। না হলেই ভালো, কি দরকার অহেতুক মায়া বাড়িয়ে। মীরা হঠাৎ করেই বলল, আমার মন খারাপ হলে আমি কেনাকাটা করি, এতে মন খুব দ্রুত ভালো হয়ে যায়। তাই নাকি? আপনিও ট্রাই করে দেখতে পারেন। চলুন আপনাকে একটা দোকানে নিয়ে যাই, আমি ওখানে প্রায়ই যাই। মীরা ওকে একটা বইয়ের দোকানে নিয়ে গেল। এই দোকানটাই আশিক প্রায়ই আসে। দোকানিরা ওকে ভালোই চেনে, দেখেই সালাম দিল, জানতে চাইলো কি লাগবে। আশিক একটা হাত তুলে বুঝিয়ে দিল আজকে কিছু নেবে না। মীরা ঝটপট দুটো বই কিনে ফেলল, তারপর বলল, আপনি কিছু কিনবেন? ঠিক আছে, তাহলে চলেন যাই। বাইরে বেরিয়ে একটা বই আশিকের হাতে দিয়ে বলল, এটা আপনার জন্য। তোমারও মন খারাপ নাকি? না, আমার মন খারাপ না, আমার মন খুবই ভালো। তবে মাঝে মাঝে মন ভালো থাকলেও বই কিনলে আরো ভালো হয়ে যায়।
মীরা হাসছে হাসছে আশিক নিজেও। এক মুহূর্তের জন্যে ওর মনে হলো সময়টা যদি এখানেই থমকে যেত। আশিকের চমক ভাঙল ফোনের রিংটোনের শব্দে। মীরার ফোন বাজছে। মীরা হাতের ব্যাগপত্র গুছিয়ে ফোনটা কানে গুজে বলল, হ্যাঁ শুভ, বলো। তুমি কোথায় মীরা? নিউ মার্কেটে। কেন? একা? না, আশিক ভাই আছেন সঙ্গে। শুভর চোয়াল শক্ত হলো, তবে ও সেটা প্রকাশ করল না। আন্তরিক কণ্ঠে বলল, আমিও এখানেই আছি, পিছন ফিরে দেখো। মীরা পেছন ফিরে অবাক হয়ে গেল। শুভকে রিকোয়েস্ট করলেও ও এখানে আসতে চায় না। শুভ হাসতে হাসতে হাত নাড়ছে। মীরার মুখে এক রাশ হাসি ফুটে উঠল। আজকের দিনটা সত্যিই খুব ভালো। শুভ এগিয়ে এসে আশিকের সঙ্গে হাত মেলালো, তারপর বলল, কি রে দোস্ত, কি খবর? এই তো এখানে একটা কাজে এসেছিলাম, তোরা থাক, আমি গেলাম। আশিক এগিয়ে গেল। মীরার কাছ থেকে বিদায়ও নিল না। মীরার একটু খারাপ লাগলো। কি হতো একবার বলে গেলে। শুভ বলল, চলো কোথাও বসি। আচ্ছা। মার্কেট থেকে বেরিয়ে আশিক আর রিক্সা নিল না। হাঁটতে হাঁটতে ক্যাম্পাসের ভেতরে ঢুকে পড়ল। আজ আবার একটু শীত পড়েছে। শীতের সাথে বিষণ্ণতার কি একটা গভীর সম্পর্ক আছে? আছে বোধহয়। শীতের রাতে মন খারাপ হলে তা যেন আরো প্রকট হয়ে যায়। আশিক আরো অন্ধকারে হাঁটতে হাঁটতে একা একাই বলল, মন ভালো নেই, মন ভালো নেই, মন ভালো নেই। কেউ তা বোঝে না, সকলই গোপন। মুখে ছায়া নেই, চোখ খোলা তবু চোখ বুঝে আছে, কেউ তা দেখেনি। প্রতিদিন কাটে, দিন কেটে যায় আশায় আশায়। মন ভালো নেই, মন ভালো নেই। বিকেল বেলায় একলা একলা পথে ঘুরে ঘুরে, একলা একলা পথে ঘুরে ঘুরে, পথে ঘুরে ঘুরে। কিছুই খুঁজি না কোথাও, যাই না কারুকে চাইনি, কিছুই খুঁজি না কোথাও, যাই না। আমিও মানুষ, আমার কি আছে অথবা কি ছিল, আমার কি আছে অথবা কি ছিল। ফুলের ভেতরে, বীজের ভেতরে, ফুলের ভেতরে, যেমন আগুন 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 আগুন। মন ভালো নেই, মন ভালো নেই, মন ভালো নেই। আশিকের সঙ্গে তোমার কোথায় দেখা হলো? আমি ওনার অফিসে গিয়েছিলাম। আজকে তো তোমাদের মিটিং ছিল না? না, আমি অন্য একটা কাজে গিয়েছিলাম। কি কাজ? শুভ ভ্রুকুচকে জানতে চাইল। আমার পেজে একটা অর্ডার নিয়ে কথা বলতে গিয়েছিলাম। কি হয়েছে জানো, একটা খুব বড় অর্ডার পেয়েছি একটা অনুষ্ঠানে। ফোনে কথা বলতে পারতে। চার্জ ছিল না। আচ্ছা যাই হোক, তোমার সঙ্গে জরুরি কিছু কথা আছে। মীরা একটু থমকে গেল। ও খুব আগ্রহ নিয়ে অর্ডারের ব্যাপারটা শুভকে বলতে চাইছিল, কিন্তু শুভ পাত্তাই দিল না। তার ভালো লাগা নিয়ে কেন যেন শুভর কোনো মাথা ব্যথা নেই। মীরা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বলো কি জরুরি কথা। দাঁড়াও, আগে কিছু খাবার অর্ডার করি। শুভ অর্ডার দেবার জন্যে উঠে গেল। মার্কেট থেকে বেরোনোর পরে ওরা একটা রেস্টুরেন্টে বসেছে। মীরার অবশ্য ওখানেই ভালো লাগছিল। আলো ঝলমল মার্কেটে, ফুটপাতে দোকান, কত রকমের রকমারি জিনিস বিক্রি করছে। পাশে বইয়ের দোকান। কেমন ঘোর লাগা অনুভূতি। এই সময় যদি খুব প্রিয়জন কাছাকাছি থাকে তাহলে এই ঘোর যেন আর কাটতেই চায় না। কিন্তু শুভর এসব ভালো লাগে না। ও নিরিবিলিতে কোনো বিলাসবহুল রেস্টুরেন্টে বসতে চাই সব সময়। মীরা মোবাইলে ওর পেজের আপডেট চেক করছিল। শুভ অর্ডার করে কাউন্টারে দাঁড়িয়ে একদৃষ্টিতে মীরাকে দেখছিল। মীরা কি একটু বদলে যাচ্ছে? আজকের পুরো ঘটনাটা শুভ আগে থেকেই জানে। তারপরও মীরাকে এদিক ওদিককার প্রশ্ন করে একটু ঝালিয়ে নিচ্ছিল। দেখতে চাইছিল ও সত্যি বলছে নাকি কিছু লুকাতে চাইছে। সন্ধ্যের একটু আগে যখন লাইব্রেরি থেকে উঠতে যাচ্ছিল শুভ, ঠিক তখনই রাসেল ফোন করে জানিয়েছিল যে রাইফেলস স্কোয়ারের সামনে আশিক আর মীরাকে রিকশায় দেখা গেছে। প্রচন্ড মেজাজ খারাপ হয়েছিল শুভর। ফোন বন্ধ করে আশিকের সঙ্গে রিকশা করে কোথায় যাচ্ছে ও, আর কেনই বা যাচ্ছে। অন্য একজনকে দিয়ে আশিককে ফোন করিয়ে জানতে পেরেছিল যে নিউ মার্কেটে আছে, তাই সোজা চলে এসেছিল। বইয়ের দোকানগুলোর কাছে একটু খুঁজতেই পেয়ে গেল। আশিক অবশ্য বুদ্ধিমান ছেলে, ধরা খেয়ে সটকে পড়েছে নিশ্চয়ই। তবে শুভ ভেবেছিল মীরা হয়তো মিথ্যে কথা বলবে। ওদের ব্যাপারটা ঠিক বোঝা যাচ্ছে না। যাই হোক, মীরাকে যে করেই হোক ওর সঙ্গে নিয়ে যেতে হবে। শুভ ফিরে এসে বলল, কি দেখছো? তেমন কিছু না।
এবার ইচ্ছে করে মীরা ওর পেজের ব্যাপারে কিছু বলল না। ড্রিঙ্কস আর স্প্রিং রোল দিয়ে গেছে মীরা। আলতো করে পানি ওর গ্লাসে চুমুক দিয়ে বলল, কিছু বলবে বলেছিলে? হ্যাঁ, আমার স্কলারশিপটা কনফার্ম হয়ে গেছে। বাহ, কংগ্রাচুলেশনস। কবে যাচ্ছ? যাচ্ছ না? বলো যাচ্ছি। মানে? তোমাকে তো আগেই বলেছি তোমাকে নিয়েই যাব। তুমি তাড়াতাড়ি পরীক্ষাটা দিয়ে ফেলো। কি পরীক্ষা? IELTS। তারপর পরীক্ষা দিয়ে কি করব? তারপর ভিসার জন্য অ্যাপ্লাই করব। তোমার প্ল্যানটা ঠিক কি শুভ? দেখো, আমি প্ল্যান করেছিলাম আমার থিসিস শেষ করে তারপর স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করব। কিন্তু তুমি তো জানো, সিনিয়র একজনের সঙ্গে কয়েকটা রিসার্চ প্রজেক্টে আমি কাজ করেছি। এই সুবাদে আমার দুটো পাবলিকেশনও বের হয়েছে। তাই যখন সুযোগ পেলাম তখন আমি অ্যাপ্লাই করে ফেললাম এবং লাকিলি স্কলারশিপটি পেয়েও গেলাম। এখন আর সমস্যা নেই, একবারে ওখানে গিয়ে মাস্টার করব, তারপর PhD। ও আচ্ছা, তাহলে তুমি বাসায় কথা বলে ফেলেছো? বাসায়? হ্যাঁ, তোমার বাসা কথা বলনি? শুভ একটু আমতা আমতা করে বলল, না মানে বাসায় এখনো কথা বলিনি। তাহলে কিভাবে হবে? আমরা নিজেরা বিয়ে করে চলে যাই, তারপর ওনাদের জানালেই হবে। আর আমি আমার বাসায় কি বলবো? সেটা তুমি চিন্তা করে দেখো। তোমার বাসার লোকজন তো খুশি হওয়ারই কথা। তোমার জন্য এর থেকে ভালো পাত্র তারা কোথায় পাবে? মীরার কপালে ভাঁজ পড়ল। ভালো পাত্র বলতে তুমি কি বোঝাচ্ছ? মানে ধরো, সবাই তো এরকম ছেলে চায়, ভালো স্টুডেন্ট, বাইরে সেটেল। সেটা ঠিক আছে, কিন্তু ভালো পাত্রকে তো আমার বাসায় প্রপোজাল পাঠাতে হবে। তার সঙ্গে পালিয়ে গেলে নিশ্চয়ই আমার বাসার লোকজন খুশি হবে না। আর তাছাড়া আমার পড়াশোনার কি হবে? তুমি ওখানে কোনো একটা কোর্স করে নিও। কোন একটা কোর্স? সিরিয়াসলি? তোমাকে কয়েকটা কথা খুব ভালো করে বুঝিয়ে দিই। আমার বড় চাচা অনেক বিশ্বাস করে আমাকে এখানে পাঠিয়েছেন। এভাবে পালিয়ে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। তুমি যদি তোমার ফ্যামিলিকে জানিয়ে আমাদের বাসায় প্রপোজাল পাঠাতে পারো তাহলেই কিছু হবে, তা না হলে হবে না। এটা কোনোদিন হবে না। কেন? এই সহজ ব্যাপারটা বুঝতে পারছো না? তোমাদের যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তাদের সঙ্গে বিয়ের ব্যাপারে আমার বাবা মা কখনোই রাজি হবে না। এক মিনিট, আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলতে কি বোঝাতে চাচ্ছ তুমি? দেখো, আমি খারাপভাবে বলতে যাচ্ছি না, কিন্তু এটাই রিয়েলিটি। কি রিয়েলিটি? তোমার বাবা নেই, তুমি সাধারণ একটা মফল্লার মেয়ে। তাছাড়া তোমার চাচা একটা দোকানদার। মীরা আর শুনতে পারল না, উঠে দাঁড়িয়ে থমথমে গলায় বলল, এসব তোমার আমাকে প্রপোজ করার আগে চিন্তা করা উচিত ছিল। একটা দোকানদারের মেয়েকে যদি বিয়ে করতে না পারো তাহলে তার সঙ্গে প্রেম করতে যাওয়া তোমার উচিত হয়নি। শুভ যেন সম্বিত ফিরে পেল। মীরা আশিকের সঙ্গে আছে শোনার পর থেকেই ওর মেজাজ খারাপ হয়েছিল। এখানে এসে দুজনকে একসঙ্গে দেখে আরও মেজাজ খারাপ হয়েছে। তারপরেও মাথা ঠান্ডা রেখে আজকে মীরাকে রাজি করাবে ঠিক করেছিল। কি থেকে যে কি বলে ফেললো, এখন আর কথা ফিরিয়ে নেওয়াও সম্ভব না। ওয়েটার খাবার সার্ভ করছে। শুভ সামনের দিকে তাকালো। মীরা গেটের দিকে হেঁটে যাচ্ছে। এক গাদা ধুমায়িত খাবার সামনে দিয়ে শুভ বোকার মতন বসে রইল। মীরা রিকশায় হুডটা শক্ত করে ধরে চোখে ওড়নার আঁচল চেপে ধরেছে। কি অসহ্যকর কষ্ট যে হচ্ছে। একটা দিন এত সুন্দরভাবে শুরু হয়ে এত বিচ্ছিরিভাবে শেষ হয়ে যায় কেন? লাইব্রেরিতে ঢুকে শুভ থমকে গেল। মীরা আশিক আর মারুপ একটা কম্পিউটার টেবিলে বসে কাজ করছে। আশিকই মূলত কাজটা করছে, মীরা পাশ থেকে দেখিয়ে দিচ্ছে। শুভর মেজাজটা এমনিতেই খারাপ ছিল, আরও খারাপ হয়ে গেল। অসংখ্যবার ফোন দেওয়ার পরেও মীরা ফোন ধরেনি, ক্যাম্পাসেও এড়িয়ে গেছে। শুভ কষ্ট করে মাথা ঠান্ডা রেখে এগিয়ে গেল। না, আর কোনো ভুল করা যাবে না। একবার মাথা গরম করে ভুল করে ফেলেছে, আগে হলেও ও এত বিচলিত হতো না। মীরা আর কদিন রাগ করে থাকতো, কদিন পর ঠিকই ওর কাছে আসতো আবার। কিন্তু এখন কেন যেন মনে হচ্ছে এই জিনিসটা দীর্ঘায়িত হলেই ওদের সম্পর্কটা ভেঙে যাবে। সেক্ষেত্রে মীরা ওর চোখের সামনে আশিকের সঙ্গে না আর ভাবতে পারছে না। যে করেই হোক এটা ঠিক করতে হবে। শুভ এগিয়ে এসে সামনে দাঁড়ালো, তারপর বলল, মীরা, তোমার সঙ্গে কথা আছে, একটু আসবে? মীরা অন্যদিকে তাকিয়েই বলল, আমার কাজ এখনো শেষ হয়নি। শুভ খুব নরম গলায় বলল,
তাহলে কাজ শেষ করো, আমি বাইরে অপেক্ষা করি। কাজ শেষ করে আমি টিউশনিতে যাব, অপেক্ষা করার দরকার নেই। শুভ ভিতরে ভিতরে রাগে ফেটে পড়লেও বাইরে সেটা প্রকাশ করলো না। বলল, প্লিজ মীরা। মীরা কিছু বলতে যাচ্ছিল, আশিক ওকে থামিয়ে দিয়ে বলল, মীরা, যেটুকু আছে আমরা করে ফেলতে পারবো, তুমি যাও। বাধ্য হয়ে মীরাকে উঠতে হলো। আশিক তাকিয়ে আছে। শুভ আর মীরা হেঁটে বেরিয়ে যাচ্ছে। মীরা শুভর দিকে তাকাচ্ছে না, অন্যদিকে তাকিয়ে কথা বলছে। আশিক একটু হাসলো। মেয়েটা বোধহয় রেগে গেলে তার দিকে তাকায় না। আশিক একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও কাজে মনোযোগী হলো। অনুষ্ঠানের আর বেশি বাকি নেই, কাজগুলো দ্রুত শেষ করে ফেলতে হবে শুভর। অনেকটা সময় লাগলো মীরাকে ম্যানেজ করতে, তবে শেষ পর্যন্ত সফল হলো। অনেক করে বুঝিয়ে বলল যে ও খুব ইনসিকিউরিটি ফিল করছিল। মীরাকে এখানে একা ফেলে যাবার কথা কিছুতেই ভাবতে পারছিল না। এই মুহূর্তে বাসায় কথা বলা সম্ভব হচ্ছিল না, তাই জোর করছিল বিয়ের জন্য। ভেবেছিল হয়তো পরিবারের দোহাই দিলে মীরা রাজি হবে, তাই ওসব বলেছিল। ওর পরিবার সম্পর্কে এই ধরনের মন্তব্য করার কোনো ইচ্ছেই ওর ছিল না। যা বলেছে তার জন্য অনেকবার করে ক্ষমা চাইল। শুভ ওর দাদা বাড়িতে থাকে, ওদের যৌথ পরিবার, চাচা চাচি এবং চাচাতো ভাই বোনদের সঙ্গে। শুধুমাত্র ওর বাবা মা দেশের বাইরে থাকে। সামনে ওর চাচাতো বোনের বিয়ে, সেই উপলক্ষে শুভর বাবা মা দেশে আসছে। শুভ প্রতিশ্রুতি দিল এবার বাবা মা দেশে ফিরে এলে মীরাকে ওদের সঙ্গে দেখা করবে। মীরা যেভাবে চাই সেভাবেই বাড়িতে প্রস্তাব পাঠানো হবে। কৌশল করে শুভ আশিকের ব্যাপারটা এড়িয়ে গেল, যেন ওদের দুজনকে নিয়ে ওর মনে কোনো সন্দেহের উদ্রেকই হয়নি। সময় লাগলেও শেষমেশ মীরা মেনে নিল। যেহেতু ওর নিজের বাড়ি থেকেও বিয়ের কোনো চাপ নেই, বড় চাচা সৌরভের বিয়েটা মেনে নিয়েছেন। কাজেই আপাতত বিয়ের প্রসঙ্গ নিয়ে না ভাবলেও চলবে। কয়েকটা দিন এভাবেই চলল। মীরা সবটা মেনে নিয়েছে। সবকিছু আবার আগের মতন হয়ে গেলেও কোথাও যেন একটা তাল কেটে গেছে। ওদের সম্পর্কে যেটুকু বা গভীরতা ছিল সেটাও আর খুঁজে পেল না মীরা। সম্পর্কটা কেমন ভাষা ভাষা, শরতের মেঘের মতন, এই আছে তো এই নেই। অবশ্য আপাতত এত কিছু নিয়ে ভাবার সময় নেই মীরার। টিউশনি, জুয়েলারির অর্ডার, অনুষ্ঠানের কাজ, এসব নিয়েই মহা ব্যস্ত হয়ে আছে। আশিকের কথা মতো মীরা ওদের কাছে কিছু অ্যাডভান্স দাবি করেছে। ওরাও খুব সহজভাবে মেনে নিয়েছে। 2000 টাকা বিকাশ করে দিয়েছে। মীরা সমস্ত জিনিসপত্র কিনে সেটগুলো রেডি করে ফেলেছে, কিন্তু সমস্যা বেঁধেছে অন্য জায়গায়। ওরা কিছুতেই পিক করতে চাইছে না, বলছে ডেলিভারি করতে। উত্তরার একটা ঠিকানা পাঠিয়েছে। মীরা বুঝতে পারছে না কি করে ওখানে যাবে। এবার বইমেলা বেশ জমজমাট ভাবে হচ্ছে। মীরার খুব ইচ্ছে ছিল যাবার, কিন্তু এত ব্যস্ততার মধ্যে আছে তাই আর সময় করে উঠতে পারছে না। সব মিলিয়ে দম ফেলার সময় নেই। স্টেজ ডেকোরেশনের সমস্ত ব্যানার প্রিন্ট হয়ে চলে এসেছে। আশিকের অফিসে রাখা আছে। আজকে 5টার সময় মিটিং। সবকিছু ফাইনাল করে ফেলতে হবে। মীরার ক্লাস ছিল না। 3টের সময় সাধারণত টিউশনিতে যায়। একবারে পড়ানো শেষ করে আশিকের অফিসে যাবে ঠিক করলো। পড়ানো শেষ করতে করতে 4:30টার বেশি বেজে গেল। মীরা ঝটপট রিক্সা নিয়ে আশিকের অফিসে চলে গেল। ভেবেছিল পৌঁছে দেখবে সবাই চলে এসেছে, কিন্তু ওখানে পৌঁছে কাউকেই দেখতে পেল না। সেদিনকার মতোই সদর দরজা খোলা। মীরা ভিতরে ঢুকেও কাউকে খুঁজে পেল না। ছাদ বারান্দা থেকে শব্দ ভেসে আসছে। নিশ্চয়ই সবাই ওখানে আড্ডা দিচ্ছে। মীরা আস্তে আস্তে এগিয়ে গেল। ওই তো আশিক ভাইকে দেখা যাচ্ছে। আর কেউ তো নেই, একাই হেঁটে হেঁটে রিহার্সাল করছে। নিশ্চয়ই এই কবিতাটাই আবৃত্তি করবে প্রোগ্রামের দিন। মীরা ভিতরে গেল না, পাছে ওকে দেখে আশিক ভাই থেমে যায়। ওখানেই দেওয়ালের সঙ্গে সেটে দাঁড়িয়ে রইল। কি অদ্ভুত সুন্দর আবৃত্তি করে করে আশিক ভাই। ইচ্ছে করে সারাদিন ধরে শুনতে। ইচ্ছে ছিল তোমাকে সম্রাজ্ঞী করে সাম্রাজ্য বানাবো। ইচ্ছে ছিল তোমাকে এই সুখের পতাকা করে শান্তির কবচ করে হৃদয়ে উড়াবো। ইচ্ছে ছিল সুনিপুণ মেকআপ ম্যানের মতো সূর্যলোকে কেবল সাজাবো তিমিরের সারা বেলা। পৌরুষের প্রেম দিয়ে তোমাকে বাজাবো, আহা তুমি বাজাবো। ইচ্ছে ছিল নদীর বক্ষ থেকে জলে জলে শব্দ তুলে রাখবো তোমার লাজুক চুল ছুতে। জন্মাবধি আমার শীতল চোখ, তাপ নেবে তোমার দু চোখে। ইচ্ছে ছিল রাজা হব, তোমাকে সম্রাজ্ঞী করে সাম্রাজ্য বাড়াবো। আজ দেখি রাজ্য আছে, রাজা আছে,
ইচ্ছে আছে, শুধু তুমি অন্য ঘরে। মেঘের গর্জন শুনে আশিক আকাশের দিকে তাকালো। সন্ধ্যা নামতে এখনো দেরি আছে, কিন্তু আকাশ অন্ধকার হয়ে আছে। কি অদ্ভুত, একটু আগেও ঝলমলে রোদ ছিল, এখন মনে হচ্ছে ঝুম বৃষ্টি নামবে। হঠাৎই দু একটা বৃষ্টির ফোঁটা ওর মুখের উপর এসে পড়ল। আশিক দরজার দিকে এগিয়ে গেল, ভেতরে ঢুকে চমকে তাকিয়ে বলল। তুমি কখন এলে মীরা? মীরা একটু লজ্জা পেয়ে বলল, এই তো কিছুক্ষণ। আপনি রিহার্সাল করেছিলেন তাই আর বিরক্ত করিনি। এই কবিতাটাই করবেন প্রোগ্রামের দিন? আরে ধুর, 21শে ফেব্রুয়ারিতে কেউ এই কবিতা পড়ে? সুন্দর হচ্ছিল। থ্যাংক ইউ।